প্রাথমিক ২০২০-২২ সালের ডিএলএড মামলাটির আজকে ফাইনাল শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 11 এ আইটেম নাম্বার 39 এ অনারেবল জাস্টিস পি.এস. নরসিমহা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চে হয়ে গেল এবং এই মামলার ফাইনাল শুনানি হওয়ার পরে জাজমেন্টও রিজার্ভড হয়ে গেল। আজকে এই প্রাথমিক ২০২০-২২ সালের মামলায় কি শুনানি হলো, পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ ২০-২২ যারা পিটিশনার ছিলেন তাদের পক্ষ থেকে আইনজীবী পি.এস. পাটুয়ালিয়া স্যার, আইনজীবী মীনাক্ষী আরোরা ম্যাম, তারা কি জানালেন মহামান্য সুপ্রিম কোর্টে। এছাড়াও যারা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পিটিশনার ছিলেন মূলত ২০-২২-দের বিরুদ্ধে, তাদের আইনজীবী সুবীর সান্যাল স্যার, তিনি মহামান্য সুপ্রিম কোর্টে কি জানালেন আজকে, বোর্ডের পক্ষ থেকে কি জানানো হলো এবং এনওয়াইস ডিএলএডদের পক্ষ থেকেও কিছু আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়াও ২১০৮ জন প্রার্থী যারা প্রি 2020 ব্যাচ, তাদের পক্ষ থেকে আইনজীবীরা যে তাদেরকে নট কোয়ালিফাইড হিসাবে ঘোষণা করেছে বোর্ড এবং যে ভ্যাকান্সি এই মুহূর্তে পড়ে রয়েছে সেইটা নিয়ে তাদের বক্তব্য কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কি শুনানি হলো তার ডিটেলস ব্যাখ্যা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আজকে এই যে প্রাথমিক ২০২০-২২ মামলাটি কোর্ট নাম্বার 11 এ আইটেম নাম্বার 39 এ শুনানির জন্য লিস্টেড ছিল। তো আজকে যে এই মামলাটার ফাইনাল হিয়ারিং হয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি, কিন্তু আজকে এই মামলাটার ফাইনাল হিয়ারিং হয়ে গেল এবং বিচারপতিরা জাজমেন্টও রিজার্ভ করে নিলেন। তো এই মামলার শুরুতেই প্রথমেই পিটিশনারদের আইনজীবী অর্থাৎ ২০-২২ সেশনের যারা প্রার্থী রয়েছেন ডিএলএড, তাদের পক্ষের আইনজীবী পি.এস. পাটুয়ালিয়া আইনজীবী, তিনি বলতে ওঠেন। তিনি যেটা বলেন যে লাস্ট যে অর্ডার ছিল মহামান্য সুপ্রিম কোর্টের, সেখানে বোর্ডকে যেটা বলা হয়েছিল যে ২০-২২ ডিএলএড ব্যাচের কত প্রার্থী তাদের যে ইন্টারভিউ হয়েছে তাদের মধ্যে কতজন মেরিট লিস্টে এসছে তার যে তালিকা সেটা প্রডিউস করতে। এখন অনারেবল সুপ্রিম কোর্টের কাছে পি.এস. পাটুয়ালিয়া স্যার এটা বলতে চান যে তাঁরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে শুনানি করাতে চান। এই সময় অনারেবল জাস্টিস নরসিমহা তিনি একটি প্রশ্ন করেন। তিনি বলেন যে এই যে কেস, এই কেসের মূল ইস্যু হলো অনারেবল ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের প্রাথমিকের যে রুলস, তার যে 6 মানে রুল 6 এর সাব রুল যে 2, সেটাকে যেভাবে তারা ব্যাখ্যা করেছেন সেটা ঠিক না ভুল, এই বিষয়টা নিয়ে তারা এই কেসে শুনতে চান। কিন্তু তারা এটাও বলেন যে বোর্ড যেটা বলেছে যে প্রাথমিক ২০২২ সালের যে রিক্রুটমেন্ট, তার যে মেরিট লিস্ট বোর্ড প্রকাশ করেছে সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তো সেই বিষয়টাও তারা জানান, বোর্ডের যে বক্তব্য সেটা। তো তখন আইনজীবী পি.এস. পাটুয়ালিয়া তিনি বলেন যে নো মাই লর্ড, আমরা আইনত দেখাতে পারবো যে আমরা এলিজিবল, অর্থাৎ ২০-২২রা এলিজিবল, এবং তারা এটাও বলেন যে তারা কেন এলিজিবল সেটা তারা আর্গুমেন্ট করতে চান এবং তারা অলরেডি এলিজিবল ছিলেন। শুধুমাত্র তারা এলিজিবল ছিলেন না, তারা পার্টিসিপেটও করেছিলেন, এখন তাদেরকে বাদ রাখা হয়েছে। এবং তারা এটাও বলেন যে কিছু অ্যাসপেক্ট তারা দেখাতে চান, বিশেষ করে রুল প্রাথমিক ২০১৬ সালের যে আইন বা রুল, তার যে রুল 6(1) এবং রুল 6(2), এইটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিশেষ করে রুল 6(2)কে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেভাবে ব্যাখ্যা করেছে সেটা সঠিকভাবে ব্যাখ্যা করেনি, সেই বিষয়টা নিয়ে তারা বলতে চান। এই সময় অনারেবল জাস্টিস পি.এস. নরসিমহা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন যে উই আর অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ পি.এস. পাটুয়ালিয়াকে তিনি বলেন যে আপনার যে মত তার সাথে আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি, এবং তিনি এটাও বলেন প্রাইমা ফেসি অ্যাগ্রি উইথ ইউ, উই আর প্রাইমা ফেসি অ্যাগ্রি উইথ ইউ, তার মানে প্রাথমিকভাবে আপনার যে মত যে ডিভিশন বেঞ্চ রুল 6(2)কে সঠিকভাবে ব্যাখ্যা করেনি সেটাকে আমরা সমর্থন করছি, বা সেই মতটাকে আমরা মনে করছি আপনি ঠিক বলছেন। The rule is not intended to say you should have got the qualification by that time. অর্থাৎ মহামান্য বিচারপতিরা বলছেন যে যে রুলটা বলা হয়েছে সেই রুলে এটা বলা হয়নি যে যে সময়ে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেই সময়ই কোয়ালিফিকেশনটা কমপ্লিট থাকতে হবে, এমন কোনো বিষয় রুলে কিন্তু বলা হয়নি। বরঞ্চ রুলে যেটা বলা হয়েছে ইজ ইন্টেন্ডেড টু সে দিস ইজ দ্য কোয়ালিফিকেশন হুইচ শুড বি অ্যাকোয়ার্ড, অর্থাৎ রুলে এটাই বলা হয়েছে যে এই যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনটা অর্জন করে রাখতে হবে। কিন্তু রিক্রুটমেন্টের আগেই এই কোয়ালিফিকেশনটা অর্জন করে রাখতে হবে, নাকি রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন সময়ের মধ্যেও এই কোয়ালিফিকেশনটা অ্যাকোয়ার্ড করলে চলবে, এই বিষয়টা নিয়ে কিন্তু এই রুলে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। এই মন্তব্যটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু করলেন।
এবার পিএস পাটোয়ারিয়া স্যার তিনি কিন্তু তখনই বললেন যে কারেক্ট মাই লর্ড, অর্থাৎ আপনারা যেটা বলছেন সেটা একদম সঠিক। আমরা জুন 2022-এর মধ্যে ট্রেনিং পাস করেছি। অর্থাৎ তিনি বলেন যে জুন 2022-এর মধ্যেই তারা ট্রেনিং পাস করেছেন, কিন্তু বোর্ড তাদের এক্সাম নিতে দেরি করেছিল। তার জন্য তাদের এক্সাম দেরিতে হয়েছিল এবং তাদের সার্টিফিকেট পেতে দেরি হয়েছে। কিন্তু তাদের ট্রেনিং যে সার্টিফিকেট সেটা জুন 2022-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে এক্সাম নিতে দেরি হয়েছিল এবং তার জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়ে যাবে, এই বিষয়টাকে উল্লেখ করে তারা সিঙ্গেল বেঞ্চে একটি মামলা ফাইল করে অগাস্ট 2022-এ, এবং সেই মামলার শুনানিতে অনারেবল সিঙ্গেল বেঞ্চ একটি অর্ডার দেয় বোর্ডকে, যে যাতে করে 2022 সালের যদি রিক্রুটমেন্ট বের হয় সেই রিক্রুটমেন্টে 20-22 প্রার্থীদের যাতে করে কনসিডার করা হয়, এবং তখন বোর্ড তাদেরকে কনসিডার করবে, এটা মহামান্য সিঙ্গেল বেঞ্চে বলেছিল। এবং সেই মোতাবেক বোর্ড 29শে সেপ্টেম্বর 2022 সালে যে নোটিফিকেশন দিয়েছিল রিক্রুটমেন্টের, সেই নোটিফিকেশনে তাদেরকে ইনক্লুড করা হয়েছিল, অর্থাৎ 20-22 প্রার্থীদেরকে ইনক্লুড করা হয়েছিল। এরপরে কিছু প্রার্থী সিঙ্গেল বেঞ্চের অর্ডার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে, এবং ডিভিশন বেঞ্চেও বোর্ড তাদের পক্ষে, অর্থাৎ 20-22 প্রার্থীদের পক্ষেই বলেছিল যে বোর্ড তাদেরকে ইনক্লুড করেছে, কারণ তারা পরীক্ষা নিতে দেরি করেছিল, এই বিষয়ের ব্যাখ্যা তারা দিয়েছিল। কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চ 20-22-দের বিপক্ষে জাজমেন্ট দেয়, কারণ মহামান্য ডিভিশন বেঞ্চ যেটা মনে করেছিল যে প্রাথমিক যে রুল তার যে 6(2) সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর আগেই বা সেই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশন এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো কমপ্লিট করে রাখতে হবে এবং টেট পাস করে রাখতে হবে। তো এই ভিত্তিতে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়। এরপরে পিএস পাটোয়ারিয়া তিনি জানান যে তারা সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করেন, এবং সুপ্রিম কোর্টের যে এসএলপি ফাইল করেন তারা, তার পরবর্তীতে যেটা হয় যে সুপ্রিম কোর্ট থেকে একটি 28শে জুলাই অর্ডার আসে 2023 সালে। সেই অর্ডারে বলা হয় যে মেরিট লিস্ট পাবলিশ করতে পারবে না বোর্ড যতক্ষণ না এই ইস্যুটা মিটবে বা ফার্দার কোনো অর্ডার দেওয়া হবে। এবং তারা এটাও জানায় যে 2022 31 ডিসেম্বরের মধ্যে তারা, বা 31 ডিসেম্বরে তাদের রেজাল্ট আউট হয়ে যায়, এবং তার পরবর্তীতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ রেজাল্ট আউট হয়ে যায় বলতে গেলে তাদের ট্রেনিংয়ের যে রেজাল্ট 20-22 সেশনের ডিএলএড-এর, সেই রেজাল্টটাকে তারা এক্ষেত্রে বোঝান। অর্থাৎ তারা এটাই বলতে চান যে ইন্টারভিউ শুরু হওয়ার আগেই তারা ট্রেনিং কমপ্লিট করে ফেলেন। তো এরপরে তারা বলেন যে 22শে জানুয়ারি 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্টের তৎকালীন হিমা কোহলি ম্যাডামের বেঞ্চ, অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চ বোর্ডকে একটি এফিডেভিট ফাইল করতে বলে, অল ডিটেলস দিয়ে, অর্থাৎ কত ভ্যাকান্সি ছিল, সেখানে কতজন 20-22 সেশনে প্রার্থী রয়েছেন, কতজন প্রার্থী মেরিট লিস্টে এসছেন, তো এই সমস্ত বিষয় নিয়ে একটি ডিটেলস এফিডেভিট ফাইল করতে বলেন বোর্ডকে। এবং সেই এফিডেভিটটা বোর্ড 29শে জানুয়ারি 2024 সালে ফাইল করে, এবং সেই এফিডেভিটটা আইনজীবী পাটোয়ারিয়া তিনি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে আজকে পড়েন, এবং সেখানে তিনি বলেন যে 11,758টি টোটাল ভ্যাকান্সি ছিল, এবং সেখানে 9,533 যারা 2020-22 সেশনের আগে ডিএলএড কমপ্লিট করেছে তাদেরকে ইনক্লুড করা হয় ড্রাফট মেরিট লিস্টে, এবং সেখানে 2,108 প্রার্থীদেরকে ইনক্লুড করা হয়নি যারা 20-22 সেশনের আগের প্রার্থী, অর্থাৎ তারা নট কোয়ালিফাইড। এবং তারা যে পিটিশনার বা তারা যে এসএলপি ফাইল করেছে 2020-22 সেশনের প্রার্থী, তাদেরকেও ইনক্লুড করা হয়নি। তারাই মূলত এই মামলার মূল পিটিশনার। বাকি যারা রয়েছেন তারা হচ্ছেন ইন্টারভিউনার বা রেসপন্ডেন্ট। আর যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, অতএব তাদের এই মামলায় পাওয়ার কিছু নেই। এবং তাদের যে অ্যাপয়েন্টমেন্ট বা অর্থাৎ 9,533-এর যে মেরিট লিস্ট, যেটাকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে তাদেরকে সাবজেক্ট টু আউটকাম রিক্রুটমেন্ট দিতে এবং 20-22 সেশনের প্রার্থী যারা রয়েছেন তাদের ইন্টারভিউ কন্ডাক্ট করতে। তো এরপরে মহামান্য বিচারপতি বলেন যে আজকেই কি তাহলে ফাইনাল হিয়ারিং করাবো? পিএস পাটোয়ারিয়া তিনি বলেন যে ইয়েস মাই লর্ড, আজকেই ফাইনাল হিয়ারিং করানো হোক। তারপরে বিচারপতি প্রশ্ন করেন যে দ্য কোশ্চেন দ্যাট অ্যারাইজেস ইজ দ্যাট 29 সেপ্টেম্বর 2022 এই যে নোটিফিকেশন দিয়েছিল বোর্ড, সেখানে 20-22-দেরকে তারা ইনক্লুড করেছিল। তো এই যে 20-22 সেশনের প্রার্থীদেরকে তারা ইনক্লুড করেছিল, এটা তারা সঠিকভাবে করেছিল কি করেনি, এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে, এবং সেইটাই তারা ডিসাইড করবে। এর বাইরে যারা এই কেসে যারা ইন্টারভিউনার বা অন্য কিছু চাইছেন, তাদের ব্যাপারে কিন্তু মহামান্য বিচারপতিরা বলেন যে তারা এই বিষয়গুলো নিয়ে অতটা দেখবেন না। তাদের মূল জায়গা হচ্ছে এইটাই যে 20-22 সেশনের প্রার্থীরা আদৌ এলিজিবল কি এলিজিবল নয়। পিএস পাটোয়ারিয়া তিনি আরও বলেন যে এনআইওএস ডিএলএড প্রার্থী যারা এই মামলায় ইন্টারভিউনার হতে চাইছেন, তাদের ইস্যুটা অন্যরকম, তারা এই কেসে ইররিলেভেন্ট।
এবং তিনি এরপরে 2016 সালের যে রুলস রয়েছে, রুল 6(1), যেখানে বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 18 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং 18 থেকে 40 বছর বয়সের ক্ষেত্রে পরিষ্কার লেখা আছে যে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার, অর্থাৎ যে বছর রিক্রুটমেন্ট বেরোবে সেই বছরের 1 জানুয়ারির মধ্যে 18 বছর বয়স থাকতে হবে ন্যূনতম, এবং ম্যাক্সিমাম 40 বছর। তো এর মধ্যে যারা থাকবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং রুল 6(2)তে বলা হয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এনসিটির যে অনুযায়ী, এবং তারপরে সেই কোয়ালিফিকেশনটা অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী হতে হবে। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন, ট্রেনিং এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো কাট অফ ডেট নেই, এই বিষয়টা উল্লেখ করেন PS পাটোয়ারিয়া। তিনি বলেন যে এই যে মিনিমাম কোয়ালিফিকেশনের অংশটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে ডিভিশন বেঞ্চ, সেটা ঠিক করেনি। ক্যান্ডিডেট হ্যাভ পজেস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টে যেটা উল্লেখ থাকবে সেটাই তাদেরকে গণ্য করতে হবে, এমনটাই PS পাটোয়ারিয়া বলেন। এবং সেক্ষেত্রে তিনি বলেন যে 29 সেপ্টেম্বর 2022 সালে বোর্ড যে নোটিফিকেশন দিয়েছিল সেখানে 20-22 সেশনের প্রার্থীদেরকে ইনক্লুড করা হয়েছিল। এক্ষেত্রে কোনো কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়নি যে এই ডেটের মধ্যেই তাদের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে কাট অফ ডেট বলেছে, সেই কাট অফ ডেটটা সঠিক বলেনি। তো এইটাই PS পাটোয়ারিয়া উল্লেখ করতে চান। বিচারপতি এক্ষেত্রে বলেন যে ইস্যু ইজ ওয়েদার দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ কন্ট্রারি টু রুল অর নট, অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টটা বোর্ড দিয়েছে 29 সেপ্টেম্বর 2022 সালে যেটা দিয়েছিল বোর্ড, যেখানে 20-22 সেশনের প্রার্থীদেরকে ইনক্লুড করেছিল তারা, সেক্ষেত্রে বোর্ড কি আইনগতভাবে এই 20-22 সেশনের প্রার্থীদেরকে ইনক্লুড করতে পারে কি পারে না, এই বিষয়টা নিয়ে আমরা দেখব। এবার মীনাক্ষী আরোরা ম্যাম 20-22 ডিএলএড সেশনের প্রার্থীদের পক্ষেই তিনি বলতে ওঠেন। তিনি বলেন যে মাইলর্ড 9533 যাদের নিয়োগ হয়েছে প্রি 2020 ব্যাচ, তারা প্রত্যেকেই সাবজেক্ট টু আউটকাম রয়েছে। এছাড়াও তিনি বলেন যে কোনো মেরিট লিস্ট প্রত্যেকের, অর্থাৎ যে এন্টায়ার 11,758 ভ্যাকান্সি, তার যে টোটাল মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়নি, সেটা পাবলিশ করা হোক, তাহলে প্রত্যেকের মেরিট পজিশন জানা যাবে। তো এক্ষেত্রে PS পাটোয়ারিয়া তিনি আর একটা বিষয় উল্লেখ করেন যে অন্য একটি ফ্যাক্ট, যেটা যে 9533 যাদেরকে রিক্রুটমেন্ট করে দেওয়া হয়েছে, তাদের সাবজেক্ট টু আউটকাম হয়ে আছে, সেক্ষেত্রে PS পাটোয়ারিয়া পরিষ্কার বলেন যে তাদেরকে ডিস্টার্ব না করলেও চলবে, অর্থাৎ তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করলেও চলবে। যদি 2020-22 সেশনের প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করে নেওয়া হয় তাহলে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে PS পাটোয়ারিয়া বলেন যে 2000 ভ্যাকান্সি পড়ে রয়েছে, সেই 2000 ভ্যাকান্সির মধ্যে 20-22 সেশনের প্রার্থীদেরকে ইনক্লুড করা যেতে পারে। তার কারণ 20-22 সেশনে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে 1900 প্রার্থী কোয়ালিফাই করবে, বাকি সবাই করবে না। তার ফলে 1900 প্রার্থীকে এই 2000 ভ্যাকান্সির মধ্যে অ্যাকোমোডেট করে নেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে PS পাটোয়ারিয়া তিনি আরও বলেন যে জুন 2022-এর তাদেরকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওই ডেট অনুযায়ী, কিন্তু তাদের পরীক্ষাটা নিতে দেরি করা হয়েছিল। সেক্ষেত্রে বোর্ড এর কারণেই তাদেরকে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করে দিয়েছিল 29 সেপ্টেম্বর 2022 সালে। এবার মীনাক্ষী আরোরা ম্যাম বলেন যে বোর্ড কিন্তু সিঙ্গেল বেঞ্চে তাদের পক্ষে ছিল, ডিভিশন বেঞ্চেও তাদের পক্ষে ছিল, এবং সুপ্রিম কোর্টে এসে বোর্ড অন্যরকম স্ট্যান্ড নিচ্ছে। সেই ডাইকোটমির যে স্ট্যান্ড বোর্ডের, বা দুরকম যে স্ট্যান্ড, সেটা বোর্ড নিতে পারে না। তো এরপরে একজন আইনজীবী তিনি মূলত যারা নট কোয়ালিফাইড প্রার্থী, কিন্তু যারা প্রি 2020 ব্যাচ, অর্থাৎ যারা 20-22 সেশনের আগের ব্যাচ, যারা ডিএলএড করেছেন কিন্তু যারা 9533 মেরিট লিস্টে আসেননি, এরকম পিটিশনারদের হয়ে তিনি বলতে ওঠেন। তো তাকে মূলত বিচারপতি প্রথমের দিকে শুনতে চাইছিলেন না, তবুও তিনি বলতে ওঠেন। তিনি যেটা বলেন যে তারা এলিজিবল, কিন্তু তারা কোয়ালিফাইড করেননি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, 9533 মেরিট লিস্টে রাখা হয়নি। কিন্তু এক্ষেত্রে ভ্যাকান্সি আছে 11,758 মতো। তো কেন তাদেরকে বাদ দেওয়া হলো, কোন কাট অফের ভিত্তিতে তাদেরকে বাদ দেওয়া হলো, সেটা ডিসক্লোজ করা হয়নি, শুধু বলা হয়েছে এরা বাদ। তো এই বিষয়টা যাতে করে উল্লেখ করা হয়, এবং যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে, অর্থাৎ 9533 নিয়োগ করার পরে যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে, সেই ভ্যাকান্সিতে তাদেরকে যাতে করে কনসিডার করা হয়, বা তাদের যে প্লি সেইটা যাতে করে ডিসাইড করা হয়, সেইটা ডিসাইড না করে 20-22 সেশনের প্রার্থীরা যদি এই মামলায় জিতে যায়, তাহলে ওখানে যেন সম্পূর্ণ ওদেরকে নিয়োগ না করে দেওয়া হয়, এই বিষয়টাই তিনি বলতে চান। এরপরে বোর্ডের আইনজীবী প্রথম দিকে এই যে 2108 প্রার্থী যারা নট কোয়ালিফাইড, তাদের যে আইনজীবী বলছিলেন, এটাতে বোর্ড একটু আপত্তি করেন। বোর্ড বলেন যে এত দেরিতে তারা কেন আসছেন, 2024 সালের মার্চ মাসে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, তাহলে তারা এত দেরিতে কেন আসছে। তো এক্ষেত্রে তারা জানায় যে তারা ইনফরমেশন পায়নি সঠিকভাবে, এর জন্য তাদের দেরি হয়েছে। তো এরপরে NIOS ডিএলএড প্রার্থীদের পক্ষ থেকেও কিছু
আইনজীবী ছিলেন, তারা বলতে চান যে তাদের কিছু ইস্যু পেন্ডিং রয়েছে। তো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পেন্ডিং থাকার ফলে তারাও এই রিক্রুটমেন্টে যোগ্য হতে পারে। তো তারা যদি যোগ্য হয় তাহলে যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে সেই ভ্যাকান্সিতে তাদের জন্যও যাতে করে কিছু ভ্যাকান্সি রাখা হয়, তো এইটাও তারা প্লি করেন। তো এরপরে বোর্ড কিছু আপত্তি জানায় এনওএসদের পক্ষ থেকে, বলেন এটা অন্য ইস্যু। তো বিচারপতি সে বক্তব্যটা শোনেন, তিনি বলেন অল রাইট, আমি এটা দেখব। এরপরে বোর্ডের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেন, তিনি যেটা বলেন যে তারা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলেন যেখানে 20-22 সেশনের প্রার্থীদেরকে ইনক্লুড করেছিলেন, সেই ইনক্লুড করার অংশটাতে ডিভিশন বেঞ্চ ভুল পেয়েছিল। তার কারণ রুল 6(2) অনুসারে যেটা দাঁড়ায় যে একটা ক্যান্ডিডেটকে যে মিনিমাম ট্রেনিং অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন সেইটা যেদিনকে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে রিক্রুটমেন্টের সেই দিন অনুযায়ী কমপ্লিট থাকতে হবে। এক্ষেত্রে বোর্ড মনে করছেন যে 20-22 সেশনের প্রার্থীদের যেহেতু কমপ্লিট ছিল না, অতএব বোর্ড তাদেরকে ভুল করে ইনক্লুড করেছিল। বিচারপতি প্রশ্ন করেন যে তাহলে কি আপনারা আপনাদের যে স্ট্যান্ড, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে আপনারা বলেছিলেন তাদেরকে ইনক্লুড করব, ডিভিশন বেঞ্চে বলেছিলেন যে কথা, এখন তাহলে সুপ্রিম কোর্টে এসে কি আপনারা আপনাদের স্ট্যান্ডটাকে চেঞ্জ করছেন? তো বোর্ড এক্ষেত্রে বলেন যে উই আর অ্যাকসেপ্টিং দ্য ডিভিশন বেঞ্চ ভিউ, অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে ভিউ দিয়েছে, যে রুল 6(2)কে যেভাবে ব্যাখ্যা করেছে যে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট যেদিনকে বেরোবে সেই দিনের মধ্যে বা সেই দিন অবধি কিন্তু একজন প্রার্থীর যে মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকা উচিত সেইটা কমপ্লিট থাকতে হবে। এই যে ডিভিশন বেঞ্চের ভিউ, এইটাকেই বোর্ড অ্যাকসেপ্ট করছে। তার মানে 20-22দের যে ইনক্লুড করেছিল বোর্ড 29শে সেপ্টেম্বর 2022 সালের অ্যাডভার্টাইজমেন্টে, সেইটা বোর্ড মনে করছে ভুল করেছে এবং বোর্ড ডিভিশন বেঞ্চের ভিউটাকে অ্যাকসেপ্ট করছে। এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা প্রশ্ন করেন যে আপনারা কেন ডিভিশন বেঞ্চের ভিউটাকে অ্যাকসেপ্ট করছেন? তো তখন বোর্ডের আইনজীবী একটু হাসলেন, তিনি বললেন যে এটা কেন আমরা বলতে পারবো না, তবে আমরা কাউন্সিল আমরা যে রুলটা রয়েছে রুল 6(2) সেটাকে আমরা ব্যাখ্যা করছি এইভাবে, এখন আমরা সেটাই বলতে পারি। বিচারপতি আর কোনো প্রশ্ন করলেন না। এরপরে যারা রেসপন্ডেন্ট ছিলেন, মূলত যারা প্রি-2020 ব্যাচ, যারা মূল পিটিশনার ছিল ডিভিশন বেঞ্চে 20-22 সেশনের বিরুদ্ধে, তাদের আইনজীবী সুবেশ সান্যাল স্যার তিনি কিন্তু আর্গুমেন্ট করতে উঠলেন। প্রথম দিকে বিচারপতি বুঝতে পারছিলেন না, অর্থাৎ তাকে আর্গুমেন্ট করতে দেওয়ার পক্ষপাতী ছিলেন না, কিন্তু তিনি যখন বললেন তিনি মূল পিটিশনার এই মামলায়, তখন বিচারপতিরা তাকে শুনতে আগ্রহ বোধ করলেন। তো এরপরে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বললেন। তিনি যে মূল আর্গুমেন্টটা করলেন সেটা হচ্ছে যে প্রি অ্যামেন্ডেড 2016 যে রুল 6(2) যেখানে বলা হয়েছিল রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, সেই রিল্যাক্সেশনটা দিয়েছিল এনসিটি, কারণ পশ্চিমবঙ্গে তখন পর্যাপ্ত ট্রেনিং ছিল না। এরপরে 22 ডিসেম্বর 2020 সালে এনসিটি ফার্দার নোটিফিকেশন দিয়ে এই যে রুল 6(2) সেটাকে অ্যামেন্ড করে এবং এই রিল্যাক্সেশনটা তুলে নেয়, এবং সেখানে এনসিটি ইনক্লুড করে যে ক্যান্ডিডেট শ্যাল পোজেস মিনিমাম কোয়ালিফিকেশন তাদেরকে থাকতে হবে প্রিভেলিং অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশন যে ডেট সেই ডেট অনুযায়ী ক্যান্ডিডেটদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। তার কারণ এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত ট্রেনিং করা প্রার্থী ছিল। তো এখন সুবীর সান্যাল বাবু তিনি যেটা বলতে চান যে যারা 20-22 সেশনের প্রার্থী তাদের এই মিনিমাম কোয়ালিফিকেশন ট্রেনিং কোয়ালিফিকেশনটা কমপ্লিট ছিল না অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 29শে সেপ্টেম্বর 2022 সালের যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই সময় তাদের ট্রেনিং কমপ্লিট ছিল না। এবং তিনি এক্ষেত্রে বলেন যে সেটা কমপ্লিট না থাকার জন্য কিন্তু তারা পারসুইং ক্যান্ডিডেট, অর্থাৎ 20-22 সেশনে যারা প্রার্থী তারা পারসুইং ক্যান্ডিডেট, এবং একজন পারসুইং ক্যান্ডিডেটকে কখনোই মানে একটা রিক্রুটমেন্ট প্রসেসে কনসিডার করা যেতে পারে না, তার কারণ তার যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেটা কমপ্লিট ছিল না। এবং 2022 সালের 29 সেপ্টেম্বর বোর্ড যে তাদেরকে ইনক্লুড করেছিল অ্যাজ এ পারসুইং ক্যান্ডিডেট হিসাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে, সেটা বোর্ড ভুল করেছিল। তার কারণ বোর্ডের এক্ষেত্রে কোনো পাওয়ার নেই যে বোর্ড একটা রিক্রুটমেন্টে কোনো পারসুইং ক্যান্ডিডেটকে ইনক্লুড করতে পারে, এই পাওয়ারটা বোর্ডের নেই। এবং তিনি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট সাইটেশন করেন এবং তিনি এটাও বলেন যে অনারেবল সিঙ্গেল বেঞ্চ বোর্ডকে থ্রেট করেছিল যে যাতে করে 20-22দেরকে ইনক্লুড করা হয়, বোর্ডের কাছে কোনো অপশন ছিল না, বোর্ড সেই মুহূর্তে তাদেরকে ইনক্লুড করে নিয়েছিল। তো এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা বলেন যে আপনার যে আর্গুমেন্ট, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থ্রেট করেছিল, এই আর্গুমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করবো না। এই সময় মহামান্য বিচারপতিরা একটি প্রশ্ন করেন যে দেখুন 20-22 সেশনের যে প্রার্থী, যে ডিএলএড প্রার্থী, তারা কি আইনতভাবে অবৈধ? এইটা যদি আইনতভাবে অবৈধ না হয়, অর্থাৎ রুল 6(2) অনুযায়ী কি তাদের কথা বলা হচ্ছে, তাদেরকে যদি অবৈধ হিসাবে, অর্থাৎ টিথ অফ রুল
এই কথাটা বলা হয়েছে, তার মানে তারা কি এই আইনের আওতায় পড়বে? যদি তারা এই আইনের আওতায় না পড়ে তাহলে তো তারা এলিজিবল। তখন আইনজীবী সুবীর সান্যাল বলেন যে হ্যাঁ মাইলট, তারা টিথ অফ রুলের মধ্যেই পড়ছে, তার কারণ তাদেরকে বোর্ড ভুলভাবে ইনক্লুড করেছিল 2022-এর 29 সেপ্টেম্বর নোটিফিকেশনে। তার কারণ তারা পারসুইং ক্যান্ডিডেট, তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি, তাদেরকে বোর্ড যে ইনক্লুড করেছিল সেই পাওয়ার বোর্ডের নেই, অতএব তারা টিথ অফ রুলের মধ্যেই পড়ছে। অতএব এই যে রুল, সেই রুলটাকে ব্যাখ্যা করা হোক এমনভাবেই যে নোটিফিকেশন যে ডেটে দেওয়া হবে বা অ্যাডভার্টাইজমেন্ট যে ডেটে দেওয়া হবে সেই ডেটেই ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে। তো বিচারপতিরা এটা বুঝলেন এবং মহামান্য বিচারপতিরা যে বিষয়টা উল্লেখ করলেন, তারা যেটা মূলত দেখতে চাইছিলেন যে এই যে রুল 6(2) যেখানে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন, এই যে অংশটাকে যে ব্যাখ্যা করেছে ডিভিশন বেঞ্চ যে সেই ডেটেই থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন, এক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে এটা কি সেই ডেটেই থাকতে হবে নাকি রিক্রুটমেন্ট চলাকালীন থাকলেই চলবে বা সেই সময়ের মধ্যে কমপ্লিট হলেও চলবে, এইটাই বিচারপতিদের মূল ইস্যু ছিল আজকে। তো এরপরে 9,533 প্রার্থী যারা ইনক্লুড হয়ে গেছেন তাদের আইনজীবী একটি বিষয় উল্লেখ করেন যে তাদেরকে যে সাবজেক্ট টু আউটকাম রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে তারা বলেন যে 29শে জানুয়ারি 2024 সালে মেরিট লিস্ট মূলত যে প্রকাশ করার কথা বলা হয়, তারপর থেকে 29শে জানুয়ারি 2025 অবধি যদি ধরা হয় তাহলে যে মেরিট লিস্ট সেটা এক্সপায়ার করে গেছে। অতএব তাদের যে সাবজেক্ট টু আউটকামের বিষয়টা সেটা আর থাকে না। অতএব তাদেরকে যাতে করে ডিস্টার্ব না করা হয় বা এই বিষয়টা যাতে করে দেখা হয়, এটা তারা উল্লেখ করেন। তো এই সময় অন্য একজন আইনজীবী তিনি যেটা বলেন, মূলত বোর্ডেরই আইনজীবী, তো তিনি যেটা বলেন যে 24 মাস ধরে যে ট্রেনিং কোয়ালিফিকেশনটা করেছে 20-22 সেশনের প্রার্থীরা, সেইটাকে যদি তাদের যদি অ্যাডমিশন ডেট হিসাবে ধরা হয় তাহলে তাদের ডিসেম্বর 2022 সালে কমপ্লিট হবে। তারা যে বলছে জুন 2022 সেটা ঠিক নয়। আইনজীবী সুবীর সান্যাল বলেন যে মাই লর্ড, আলটিমেটলি আপনারা যেটা বলছেন যে আপনাদের যে প্রাইমা ফেসি ভিউ সেটা আমাদের এগেনস্টে হয়তো মনে হচ্ছে, অর্থাৎ আপনারা যে বলছেন 29শে সেপ্টেম্বর 2022 সালে 20-22 প্রার্থীদেরকে অ্যালাউ করেছিল বোর্ড, তাহলে তো এরা আর বাতিল হবে কেন? অতএব যে রুল 6(2) সেই রুল 6(2)টাকে তো এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে যে তাদেরকে এনসিটির যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন অনুযায়ী বোর্ডই তাদেরকে ইনক্লুড করেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলবো যে বোর্ড এক্ষেত্রে এটা ভুল করেছে, তার কারণ বোর্ড এদেরকে পার্সুইং হিসাবে এলিজিবল করেছে। তো বোর্ড কোনোভাবেই এদেরকে পার্সুইং হিসাবে এলিজিবল করতে পারে না, বোর্ডের সেই পাওয়ার নেই। অতএব তার জন্য আমরা বলবো যে এটা ভুল হয়েছে বোর্ডের এই নোটিফিকেশন ইনক্লুড করার, এবং কোনো নোটিফিকেশনে যদি আইনতভাবে কোনো বিষয় ভুল করে তাহলে যেটা আইন সেটাই মানে আফেল্ড হবে, এবং ডিভিশন বেঞ্চ তার জন্যই 20-22 সেশনে প্রার্থীদেরকে বাদ দিয়েছে। তো পিএস পাটুয়ালিয়া 20-22 প্রার্থী যারা ছিলেন তাদের পক্ষ থেকে তিনি লাস্টে যেটা বলেন যে মাই লর্ড, যে রুলস যেটা সেখানে কখনোই কোনো কাট অফ ডেট দেওয়া নেই, অর্থাৎ রুল 6(1)-এ কাট অফ ডেট দেওয়া আছে যে এজ সেই ইয়ারের 1 জানুয়ারিতে 18 বছর হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম 40 বছর, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন পজেস কবে হতে হবে সেই কাট অফ ডেট দেওয়া নেই। এক্ষেত্রে কিন্তু কাট অফ ডেট মিসিং থাকায় যেহেতু বোর্ড তাদেরকে প্রাথমিকভাবে ইনক্লুড করেছে 29 সেপ্টেম্বর 2022 সালের নোটিফিকেশনে, অতএব তাদেরকে কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। তো এরপরে বিচারপতি যখন সব পক্ষের বক্তব্য মোটামুটি শুনলেন, তখন আরও কিছু আইনজীবী অন্যান্য বিষয় ব্যাখ্যা করতে চাইছিলেন। বিচারপতি বললেন যে কিপ ইট সিম্পল, অর্থাৎ এই বিষয়টাকে সিম্পলভাবে আপনারা রাখুন। আমি মোটামুটি যে বিষয়টা চাইছি, অর্থাৎ বিচারপতিরা যেটা চাইছেন যে 20-22 সেশনের প্রার্থীদেরকে যে বোর্ড ইনক্লুড করেছিল নোটিফিকেশনে সেটা সঠিকভাবে করেছিল না ভুলভাবে করেছিল। যদি সঠিকভাবে করে থাকে তারা যদি এলিজিবল হয় তাহলে তারা এই রিক্রুটমেন্টে ফার্দার পার্টিসিপেটেড করতে পারবে এবং তাদেরকে মেরিট লিস্টে নেওয়া হতে পারে। কিন্তু যদি তাদেরকে ভুলভাবে বোর্ড ইনক্লুড করে থাকে তাহলে ডিভিশন বেঞ্চের জাজমেন্টে আফেল্ড হবে। এটাই আমরা বুঝলাম। তো এরপরে বিচারপতিরা অনারেবল জাস্টিসরা তারা বললেন যে তারা এই ম্যাটারটাকে হেয়ার্ড কমপ্লিট করলেন এবং তারা জাজমেন্ট রিজার্ভ করলেন, এবং কারোর যদি কোনো রিটেন সাবমিশন দেওয়ার থাকে তাহলে সেটা দিতে পারবে। তো 20-22 সেশনের প্রার্থীদের যে মামলা সেটা এইভাবেই কনক্লুড হলো। এখন দেখার বিষয় যে জাজমেন্ট কি আসে, আদৌ 20-22 সেশনের প্রার্থীরা জেতে নাকি তারা হেরে যায়। যে নিয়োগগুলো সাবজেক্ট টু আউটকাম রয়েছে সে বিষয়ে মহামান্য বিচারপতি আলটিমেটলি কি করেন, মনে হয় আমাদের সেই নিয়োগে বিচারপতিরা কোনো হস্তক্ষেপ করবেন না বলে, দেখা যাক কি হয়। এবং এছাড়াও যারা নট কোয়ালিফাইড প্রার্থী রয়েছেন 2108 জন প্রার্থী, তাদের জন্য মহামান্য বিচারপতিরা কি আলটিমেটলি ভাবেন, বা যারা NIOS প্রার্থী রয়েছেন যাদের বিভিন্ন ইস্যু পেন্ডিং রয়েছে তাদের হয়ে বিচারপতিরা এই জাজমেন্টে কোনো কিছু বক্তব্য উল্লেখ করেন কিনা, বা আলটিমেটলি কি হয় সেটা দেখার বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।